Now, dozens of people have been injured by violence at student protests in Bangladesh. Police fired tear gas and charged with batons. সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে। শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই, ওরা মানুষ নয়, ওরা পশু। একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর, আর ও গুলি করে দিয়েছে, ওর জীবনের মূল্য নেই। বিদায় প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা, এই কথা আমাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। প্রয়োজনে শহীদ হব, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাআল্লাহ। ইতিহাস বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন রক্তাক্ত হয়, তারা যখন দুই হাত উঁচু করে বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করে, তখন ইতিহাস নতুন করে। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনা কিন্তু কোটাকে বাতিল করার ঘোষণা দিয়ে দিয়েছে। সেই সাথে সেনাপ্রধান এবং সেনাবাহিনীরা কিন্তু শিক্ষার্থীর পিছে লেগেছে এবং বলেছে আমরা শিক্ষার্থীর পিছে আছি, এমন কথা কিন্তু জানিয়েছে গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, সেই বিষয়গুলো কিন্তু আপনারা সম্পূর্ণ বিস্তারিত রূপে দেখতে পারবেন। সেই সাথে গোলাম মাওলা রনি সাহেব কিন্তু বলেছেন শেখ হাসিনা অযোগ্যদের ভরে কিন্তু নড়িয়ে পড়েছে। শেখ হাসিনা কিন্তু আগের অবস্থানে নেই, খুব তাড়াতাড়ি কিন্তু শেখ হাসিনার পতন হতে চলেছে, এমন কথা কিন্তু বলেছে গোলাম মাওলা রনি সাহেব। সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। শুধু তাই নয়, যে ভিডিওর অংশ বিশেষ দেখিয়ে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা একে একে বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন রক্তাক্ত হয়, তারা যখন দুই হাত উঁচু করে বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করে, তখন ইতিহাস নতুন করে রচিত হয়। সেই ইতিহাস কি নতুন ইতিহাস হবে আমরা এখনো জানি না, কিন্তু এই যে শিক্ষার্থীদের বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া, বন্দুকের গুলির সামনে নিজেকে উৎসর্গ করার যে মনোবল, সাহস এবং যেই দৃশ্যপট আমরা দেখলাম, তার কিছু সুদূর প্রসারী ফল আছে, তার কিছু সুদূর প্রসারী পরিবর্তন অবসম্ভাবী। আমি সেসব বিষয় নিয়ে আলোচনা করব। লড়াইটা এখনো চলমান, কনক্লুশন কিংবা সারমর্ম টানার সময় এটা নয়। কেবলমাত্র সময়ের যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটুকু আপনাদের সামনে হাজির করার জন্যই ছোট্ট এই আলোচনা। শহীদ সাইদ পুলিশের বন্দুকের সামনে একবার নয়, দুইবার নয়, অনেকবার বুক হাত উঁচু করে দাঁড়িয়ে গেছেন। এই ছবিটি এখন দেয়ালে দেয়ালে ঘুরছে। সময় আসে কিছু কিছু ছবি ইতিহাস হয়ে যায়, কিছু কিছু চরিত্র সাহসের বাতিঘর হয়ে দাঁড়ায়। সাইদ যারা আন্দোলনের জন্য লড়ছে, যেসব শিক্ষার্থী, তাদের জন্য সাহসের বাতিঘর। এখন শুধু সাইদ না, শেষ খবর পর্যন্ত আমি যতদূর জেনেছি অন্তত 6 জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। আহত হয়েছে অগণিত শিক্ষার্থী। এদের রক্ত বৃথা যায় না, যাবে না, যেতে পারে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালে ছাত্র অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলনের জন্য যখন লড়ছে, তখন কিভাবে তাদের উপরে রক্তাক্ত করেছে ছাত্রলীগ। কিন্তু এমন নৃশংস আচরণ তখন হয়নি। তখন তাদের সেই রক্তের বিনিময়ে, সামান্য শরীরের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল একটি দাবি, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নয়নমণিতে পরিণত হয়েছিল তখনকার ভিপি নূর, রাশেদ এরা। আজকে এই আন্দোলনের কোনো নেতৃত্ব নেই। এই আন্দোলনের কারা নেতৃত্ব দিচ্ছে আমি জানি না। এটা একটি স্বতঃস্ফূর্ত ছাত্র গণ অভ্যুত্থান, ঠিক যেমন 90-এর আগে আমরা দেখেছিলাম। এই স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের কিছু দিক আছে, ভিন্ন দিক আছে, যেটি আপনাদের বুঝতে হবে, এবং সবগুলো অতীতের এই শেখ হাসিনা সরকারের 16 বছর সরকারের যে রেজিম, ভোটাধিকারবিহীন, ভোটবিহীন, গণতন্ত্রবিহীন যে রেজিম, সেই রেজিমের বিরুদ্ধে ছোট ছোট যত প্রতিবাদ হয়েছে, এবারের প্রতিবাদটি সব থেকে ভিন্ন, সব থেকে ভিন্ন। এটি বুঝতে হবে। সেটা বোঝার জন্য কিছু বিষয় আলোচনা করা জরুরি। যেমন এর আগ দিয়ে আমরা যখন দেখেছি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছে, সেই আন্দোলনটাও হয়েছিল মারাত্মক আন্দোলন 2018 সালে। 2018 সালের সেই শিক্ষার্থীরা আজকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সব শিক্ষার্থী। তো তারা দেখিয়েছে 2017-18 সালে কিভাবে সরকার একই কায়দায় ছাত্রলীগ দিয়ে তাদেরকে দমন করেছে রাস্তায়। কিন্তু সেই সময় তারা রাষ্ট্রের প্রধান, যিনি ক্ষমতাকে দখল করে বসে আছেন, তার বিরুদ্ধে কথা বলেননি। বলেছিলেন শাহজাহান, একজন তখনকার মন্ত্রী, তার পদত্যাগ চেয়েছিল বড় জোর। আমরা এর আগে দেখেছি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু কোনো নির্দিষ্ট সরকারের শীর্ষ ব্যক্তির উপরে ক্ষোভ থেকে শিক্ষার্থীরা রাস্তায় নামেনি, কিংবা রাস্তায় তারা জড়ো হয়নি। এবারের এই আন্দোলনটা যেটি মুহূর্তের মধ্যে বারুদের মতো ছড়িয়ে গিয়েছে, তার মূলত প্রথম এবং প্রধান ক্ষোভটি আর কেউ নয়, আর কারোর বিরুদ্ধে নয়, বাংলাদেশের রাজনীতিতে থানোসের মতো যিনি দাঁড়িয়ে আছেন তার বিরুদ্ধে। অত্যন্ত পরিতাপের বিষয়, যে দলটির নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে, সেই দলের শীর্ষ প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে। তার একটি মুখের কথা
রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে, মুক্তিযোদ্ধার ছেলেরা কি চাকরি পাবে না, সেটাকে কেন্দ্র করে স্ফুলিঙ্গের মতো তিনি ভেবেছিলেন যে তার যে সাহসুল্লাভ হুঙ্কার, সেই হুঙ্কারে এর আগে যেমন সকল দাবি দাওয়া ঘটে গিয়েছে, সকল দাবি দাওয়া থেকে সরে গিয়েছে, মানুষ ঘরে ঢুকেছে, এবারও হয়তো সেই একই কর্মকাণ্ডই হবে। কিন্তু তাতে দেখা গেল যে সেই বারুদে, সেই ফুতে আগুন তো নেভে নাই, বরং বারুদ দ্বিগুণ শক্তিতে প্রজ্বলিত হয়েছে। এবং সেই বারুদে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েট নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু নয়, জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে, তরুণ রাস্তায় নেমে এসেছে। এমনকি নটরডেম কলেজ, যারা সাম্প্রতিক ইতিহাসে কখনো রাস্তায় নেমে আসেনি, সেসব শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। এগুলো এক অভূতপূর্ব জাগরণ। আমি কেন বলছি যে এই 2018-র এই জাগরণটা, দুঃখিত 2024-এর এই জাগরণটা একটি অভূতপূর্ব এবং ইতিহাসের নাম লেখা থাকবে, ইতিহাসের চরিত্র লেখা থাকবে, এই কারণে থাকবে যে আমরা যে প্রজন্মকে এখন বিরোধিতা করতে দেখছি, প্রথমত একটা কারণ যে এবারের বিরোধিতাটা, এবারের রাগ ক্ষোভ সম্পূর্ণভাবে সরকারের শীর্ষে যিনি বসে আছেন জগদ্দল পাথরের উপরে, তার উপর ঘৃণা প্রকাশকে কেন্দ্র করে। এটি গত 16 বছরে হয়নি। ছাত্ররা এভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়নি সরকার প্রধানের বিরুদ্ধে। দ্বিতীয়ত যে বিষয়, সেটি হলো যে এই যে 16টা বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা স্তম্ভে, প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠায়, প্রত্যেকটা নীতিবাক্যে, প্রত্যেকটা সংবাদে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু এবং অন্যান্যকে স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে। এই শিক্ষার্থীরা যারা আজকে মাঠে নেমেছে, যারা গুলি খাচ্ছে, যারা প্রাণ দিচ্ছে, যারা ছাত্রলীগের হাতুড়ি হেলমেটের ভয়কে উপেক্ষা করে তাদের বুক চিতিয়ে দাবি জানাচ্ছে, তারা এই 16 বছরের রিজিমেই বড় হয়েছে। তাদের সামনে অন্য কোনো রাজনৈতিক দলের চেহারা, অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষমতার চেহারা, স্মৃতি তাদের স্মৃতিতে নেই। এরপরেও এই যে 16 বছরের অজস্র বিনিয়োগ, শেখ মুজিবকে প্রতিষ্ঠা করা, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের চেতনার নাম করে অন্যায়কে প্রলম্বিত করা, লুটকে জায়েজ করা, ভোটচোরকে জায়েজ করা, এইগুলো যে তারা গেলেনি, সেটি তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই ছাত্রদের বেরিয়ে যাওয়া। অভূতপূর্ব জাগরণ আমি এই কারণেই বলছি। আমি শেষ করবো ছোট্ট এই অনুভূতিটা, এটি ঠিক গোছানো আলোচনা বলা যাবে না, শেষ করবো বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে উঠে আসছি, যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু বৃথা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ তারা দাফন করে। এটা বাসা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাল্লাহ। নারী শিক্ষার্থীদের গায়ে হামলা করে ছাত্রলীগ সবচেয়ে নিম্নমানের কাজ করছে, কোনোদিন এমন তো করে নাই। পাকিস্তানি আমলে আমলাতন্ত্র নারী শিক্ষার্থীদের উপর এরকম হামলা করে না। আমরা শুরু থেকেই বলে আসছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন, এবং এই আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনে দেশে আপামর জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে, যেটা আমরা সবসময় পেয়েছি। আমরা যদিও বলেছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন, কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোনোই ইচ্ছা ছিল না মারামারি করার। একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট দল, আমাদের নাম বলতে অসুবিধা নেই, সেটা ছাত্রলীগ, তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে। এবং আপনারা যদি দেখেন, গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি কিংবা ইটপাটকেলের বৃষ্টি, বন্দুকের ঝঞ্ঝানি বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন, খাতা তুলে দিয়েছেন। একদিন পরে কিন্তু ছাত্রলীগ তাদের হাতে খাতা কলমগুলো দেখিয়ে দিয়েছে। এবং তাদের হাতে খাতা কলমগুলো কী ছিল? তাদের হাতে খাতা কলম ছিল হকি স্টিক, তারা নিয়ে এসেছিল রড, লোহা ইত্যাদি। এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয় নাই, কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে হামলা। সংঘর্ষ হওয়ার জন্য দুই পক্ষের মারামারি করতে হয়, আমাদের দুটো হাত ছাড়া কালকে কিছুই ছিল না। অযোগ্যদের ভারে নুয়ে পড়েছে সরকার। কোনো রকম ভনিতা না করে এটাই আমি আজকের এই আলোচনায় প্রমাণ করার চেষ্টা করব যে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে এবং আওয়ামী লীগ যতদিন যাবত রাষ্ট্র ক্ষমতা আছে, এই রাষ্ট্র ক্ষমতার ইতিহাসে এই সময়টিতে আওয়ামী লীগ যতটা অযোগ্য লোকদের খপ্পরে পড়েছে, এইরকম অযোগ্য লোকদের কবলে কোনোদিন আওয়ামী লীগ পড়েনি। সংগঠনের বিভিন্ন পর্যায়ে যারা আছেন, এদের বেশিরভাগই অতীতে যারা দল পরিচালনা করেছেন তাদের তুলনায় অসৎ, অযোগ্য এবং অথর্ব। দ্বিতীয়ত, এই যে রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন, তারা আবার যাদেরকে নিয়োগ দিয়েছেন বিভিন্ন কে পোস্টে, সরকারের কে পোস্টে, সেটা মন্ত্রী হোক, সংসদীয় কমিটির চেয়ারম্যান হোক, বিভিন্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হোক, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হোক, আইজি হোক, ডিআইজি হোক, মানে অল কে পোস্টগুলো এর বেশিরভাগই তারা যোগ্য লোককে সিলেক্ট করতে পারেনি। তাদের জন্য যেই মুহূর্তে যে প্রয়োজন সেটি সামাল দেওয়ার জন্য যে প্রজ্ঞা, মেধা, যোগ্যতা যাদের রয়েছে, তাদের মধ্যে অনেকেই আছে, তাদেরকে বাদ দিয়ে কেবলই মাত্র চাকচিক্যপূর্ণ হুম্বিতম্বি করা, বড় বড় কথা বলা এবং
যাকে বলা হয় ম্যানেজ মাস্টার, যারা সব কিছু ম্যানেজ করতে পারে। এই লোকগুলোই এখন আওয়ামী লীগের নেতৃত্বে একেবারে সম্মুখ সারিতে চলে এসেছে। আওয়ামী লীগ যে সময়টিতে ক্ষমতায় এলো 2018 সনে নির্বাচনে, 29শে ডিসেম্বর নির্বাচনে, এর আগে আওয়ামী লীগের উপরে বেশ জুলুম নির্যাতন গিয়েছে কন্টিনিউয়াসলি, একেবারে 2001 থেকে 2008 পর্যন্ত। এই সময়টিতে বিএনপি আওয়ামী লীগের উপর যে চাপ প্রয়োগ করেছে, তাপ প্রয়োগ করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত করেছে। তারপরে আবার 111-এর সময় প্রথমে বিএনপির উপরে তারা নির্যাতন করলো, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, এরপরে তারা শুরু করলো আওয়ামী লীগের উপর, এবং আওয়ামী লীগের উপর নির্যাতন কোনো অবস্থাতেই বিএনপির চেয়ে কম ছিল না, বেশি ছিল। এবং আশ্চর্যজনক ব্যাপার হলো যে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন যখন দেখলো যে তারা তাদের যে ক্ষমতা এটা তারা আর দীর্ঘায়িত করতে পারছে না, তখন তাদের প্রথম পছন্দ ছিল কিন্তু বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এই জন্য তারা বিএনপির মধ্যে একটা বিকল্প শক্তি তারা তৈরি করেছিল। তো সেই শক্তিটির সঙ্গে তাদের আসলে নেগোসিয়েশন হয়নি। এর কারণ হলো সেই শক্তিটি বেগম জিয়ার সঙ্গে সংযোগ রক্ষা করতে পারেনি। বিএনপির সেই 111-এর যারা কুশীলব, তাদের প্রিয়জন যারা ছিল, তারা ঠিক তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেননি, এক। আর 2 নম্বর হলো যে বেগম জিয়াও তিনি মরে যাবেন, কিন্তু এদের হাত থেকে আবার ক্ষমতা নেবেন, ঠিক এই জায়গাটাতে তিনি অনেকটা একেবারে রেজিস্ট বলতে যা বোঝায় বা রেসিস্ট বলতে যা বোঝায়, একেবারে বর্ণবাদী হয়ে পড়েছিলেন যে না, জেলখানায় পচে মরবো, কিন্তু এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে এক টেবিলে বসবো না। ফলে এই সুযোগটি আওয়ামী লীগের হাতে চলে আসে এবং আওয়ামী লীগ সেটি মুহূর্তের মধ্যে লুফে নেয়, এবং পরের ঘটনা তো আমরা মোরালে সবাই জানি। কিন্তু এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেকেন্ড চয়েস ছিল কিন্তু আওয়ামী লীগ, প্রথম চয়েস ছিল তাদের বিএনপি। ফলে সামরিক শাসনের শেষ দিকে এসে বিএনপিকে ত্যাগ করে অল অন এ সাডেন যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন আওয়ামী লীগের কিছু নেতাকে সিলেক্ট করলেন অ্যাজ এ নেগোসিয়েটর হিসেবে, তারা কিন্তু প্রথমেই বেছে নিলেন এই দলের মধ্যে একেবারে অথর্ব, নতুন করে আনা অযোগ্য কিছু হাইব্রিড নেতাকে, যাদেরকে 2006 সনের আগে আওয়ামী লীগের কোনো লোক চিনতেন না। এমনকি ধরেন আমরা সৈয়দ আশরাফের অনেক প্রশংসা করি। আপনি বলেন তো এই 111-এর আগে সৈয়দ নজরুল ইসলামের একজন ছেলে সৈয়দ আশরাফ সাহেব আছেন, যিনি দলের সাধারণ সম্পাদক হতে পারেন, কয়জন আপনারা জানতেন? আমি এভাবে অন্তত পক্ষে 20টি নাম বলতে পারবো। আমি সেই নামগুলো বলে কাউকে ছোট বড় করতে চাচ্ছি না। এরা সবাই 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সিলেক্ট, যেদিন তারা আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে মানে বিচ্যুত হয়ে তারা আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য চেষ্টা করলো। তো ফলে ওই যে 111-এর যে কুশীলব, সেই কুশীলবদের যে প্রেতাত্মা যাদের উপর ভর করেছিল, তারাই দেখা গেল দলের হর্তাকর্তা হয়ে গেল। একটা সিভিল সার্ভিসে একজন এসটি ইমাম কতটা ক্ষতিকর হতে পারে, এবং পুরো সংস্থাপন মন্ত্রণালয় থেকে শুরু করে রাজনৈতিক বিষয়াদিতে একজন এসটি ইমামের কর্মকাণ্ডের দায় এখন আওয়ামী লীগে কোন পর্যায়ে নিয়ে গেছেন, এটা যদি বুঝতে চান তাহলে মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু যারা জীবিত আছেন, এদের সবাইকে সেন্সলেস করে ফেলেন। তারপরে এদের বুকের উপর একটা যন্ত্র ধরেন, যন্ত্র ধরে এদের কলিজার মধ্যে কি কথাগুলো বলছে সেই কথাগুলো রেকর্ড করে পাবলিককে শোনান, তাহলে বুঝতে পারবে যে বেদনা কোথায় আছে। তো যেটা বলছিলাম যে শুধু সেই এসটি ইমাম নন, মশিউর রহমান সাহেব নামক একজন লোককে সেই অর্থ উপদেষ্টা হিসেবে করা হলো এনবিআর-এর চেয়ারম্যান। তো এনবিআর-এর চেয়ারম্যান ছিলেন যিনি, তাকে এনে অর্থ উপদেষ্টা করে এনবিআর রাজস্ব খাতটাকে আলাদা করে দেওয়া হলো। এরপরে বাংলাদেশ ব্যাংকটিকে আলাদা করে দেওয়া হলো, অর্থ মন্ত্রণালয়কে আলাদা করে দেওয়া হলো, এবং এই পুরো শিল্প, বাণিজ্য, অর্থ, এই পুরো সেক্টরে বিভিন্ন রকম সেই অসঙ্গতির কারণে এখানে আজিজ খানরা তৈরি হয়ে গেল। এখানে যাকে বলা হয় এখন অনেক বিজনেস অলিগার তৈরি হয়ে গেল, এস আলমরা তৈরি হয়ে গেল, এখানে সেই পিকে হালদার তৈরি হয়ে গেল, এননটেক্স গ্রুপ তৈরি হয়ে গেল, হলমার্ক কেলেঙ্কারি তৈরি হয়ে গেল, একটার পর একটা। এর কারণ হলো এই পুরো আর্থিক সেক্টর, অর্থাৎ পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এই দুইয়ের মধ্যে সমন্বয় ছিল না। এবং পুরো সময়টাতেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে পরিকল্পনা মন্ত্রীর ডাকুমার সম্পর্ক ছিল, এবং অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়া সাহেবের কখনোই সম্পর্ক ভালো ছিল না। আবার অর্থমন্ত্রীর কথা মতো এনবিআর কোনোদিন চলেনি, এবং অর্থমন্ত্রীর সঙ্গে মশিউর রহমান সাহেবের সঙ্গে ডাকুমার সম্পর্ক ছিল। ফলে কি হলো, পদ্মা সেতু কেলেঙ্কারি থেকে শুরু করে বিশ্বব্যাংক কেলেঙ্কারি আর অনেক কিছু ঘটনা ঘটেছে কেবলই মাত্র এই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা না থাকার কারণে। এখানে যদি ধরেন সাইফুর রহমান সাহেবের মতো একজন অর্থমন্ত্রী থাকতো এবং পুরো এই যে আর্থিক সেক্টরে আজকে আমরা যেখানে আছি, আমার বুক ফেটে কান্না আসছে, বিকজ আমি 2009 থেকে এই সময়টাতে খুব গভীরভাবে দেখেছি, তখন কিছু কিছু বুঝেছি। আর এখন আওয়ামী লীগের বাইরে এসে ওই দৃশ্যগুলো যখন মূল্যায়ন করি, তখন আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু কন্যাকে আল্লাহ অনেকগুলো সুযোগ দিয়েছিলেন,
অনেকগুলো সুযোগ দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন, পুরো জিনিসটি তার জন্য এখন বুমেরাং হয়ে পড়েছে। এখন কোনো সমস্যা নেই, এই অর্থনৈতিক সমস্যা হলো মেইন। এই সমস্যাগুলো ওই সময়টাতে কেউ বুঝতে পারেনি এবং এখনো কেউ বুঝতে পারছে না। 2 নম্বর হলো এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে যোগ্যতম লোক দরকার। আপনার কি মনে হয় আমাদের এখনকার অর্থমন্ত্রী কিংবা এখনকার পরিকল্পনা মন্ত্রী, এখনকার এনবিআর চেয়ারম্যান, এখনকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মানে ইজ ইট পসিবল? সোনালী ব্যাংকের এমডি, জনতা ব্যাংকের এমডি, আগে মানে 2009 সালে সোনালী ব্যাংকের এমডি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, বা ইভেন কি ওয়ানিলের সময় যারা ছিলেন তাদের যে যোগ্যতা অভিজ্ঞতা ছিল, ইজ ইট পসিবল এদের দ্বারা? যদি সম্ভব না হয়, এরা কি সেই আওয়ামী লীগের নৌকার হাল আপনি এদের হাতে ধরিয়ে দিয়েছেন? এরা কি সম্ভব? 2 নম্বর হলো যে কতগুলো কে পোস্ট। আপনি চিন্তা করেন পুলিশের মধ্যে এমনি একটা ফ্রাস্ট্রেশন চলছে, তার মধ্যে এই যে বর্তমান আইজি সাহেবকে, ভালো মানুষ, সৎ মানুষ, সাথে কোনো সন্দেহ নেই, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের সৎ মানুষ দরকার নেই। এই মুহূর্তে পুরো পুলিশের মধ্যে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করতে পারে এইরকম লোক দরকার, তরুণ নেতৃত্ব দরকার, যার সঙ্গে আওয়ামী লীগের অ্যাডাপশন রয়েছে, সম্পর্ক রয়েছে, ছাত্রলীগের সম্পর্ক রয়েছে। তো যারা তুলনামূলকভাবে সৎ, গাজীপুরে জমি কিনে নাই, ম্যানম্যান করে নাই, বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়াই নাই, এই সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে মধ্য থেকে যদি কাউকে এখানে বসানো হতো, এই যেমন রিটায়ার্ড গেল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফারুক সাহেব, তাকে যদি এখানে বসানো হতো, ঠিক আছে, ভালো হতো। বা এই যে এখন ধরেন যারা ক্ষমতা আছে, অন্তত পক্ষে ছাত্রলীগ করছে, আমার খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কথাগুলো বলতে। আমি যদি পুলিশের এডিশনাল আইজি পদে আছে 4-5 জন লোক আছে, যাদেরকে বসালে পুলিশ বাহিনীর মধ্যে একটা গতি চলে আসতো। কিন্তু তা না করে দেখা গেল যে এই ভদ্রলোককে 1 বছর এক্সটেনশন দিল, এবং এই 1 বছর এক্সটেনশনের কারণে কতজনের যে কপাল পড়লো, পুরো পুলিশ বাহিনীতে তছনছ অবস্থা। জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে দেখেন এই যে ভদ্রলোক আছেন 3-3 বার করে তাকে এক্সটেনশন দিয়ে বসানো হয়েছে, বলা হয়ে থাকে এসটি ইমাম সাহেবের আপনজন। জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে দেখেন এই লোকের সাথে পাবলিকের কতটুকু সম্পর্ক আছে। ইটস এ নেগোশিয়েবল পোস্ট। ব্যবসায়ীদের সাথে এনবিআর এর চেয়ারম্যানের একটা ভালো সম্পর্ক থাকতে হবে, এ গুড রিলেশন। তার মতো থাকতে হবে শাহ আব্দুল হান্নানের মতো। ইভেন কি যে গোলাম হোসেন নাকি যেন একজন ছিলেন বাণিজ্য সচিব, তাকে বানানো হলো। ইটস এ পুরো পাবলিক ওরিয়েন্টেড, যাদের সাথে সম্পর্ক ভালো। এই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হবেন সেই লোক যার দরজা 24 ঘন্টা খোলা থাকবে মানুষের জন্য, এবং তিনি সবার কথা শুনবেন। তারপরে তিনি এক টেবিলে বসে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন সমঝোতার ভিত্তিতে। প্রেস থাকবে, মিডিয়া থাকবে। সিমিলারলি বাংলাদেশ ব্যাংকে এখন এমন লোক বসাতে হবে যিনি মিডিয়া বান্ধব হবেন। এই মিডিয়া বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ ব্যাংকে ঢোকা যাবে না, এরকম লোক দিয়ে এখন বাংলাদেশ ব্যাংক যতটুকু আছে ততটুকু শেষ হয়ে যাবে। আর এখন যদি এমন একটা লোকে বসানো হয় যার সঙ্গে মিডিয়ার ভালো সম্পর্ক রয়েছে, জনগণের ভালো সম্পর্ক রয়েছে, আমানতকারীদের ভালো সম্পর্ক রয়েছে, ব্যবসা বাণিজ্য বোঝেন, এমন লোকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাতে হবে। নামাজ পড়ে কপালে দাগ পড়িয়ে ফেলেছে, তসবিহ গুনতে গুনতে হাত ফাটিয়ে ফেলেছে, মক্কা শরীফ তাওয়াফ করতে করতে কাবা শরীফ এর চত্বর গরম করে ফেলছে, হবে না। অর্থনীতি বুঝতে হবে এবং রাজনীতি বুঝতে হবে, আওয়ামী লীগের ভীষণ বুঝতে হবে, শেখ হাসিনার বিপদ বুঝতে হবে। এরকম একটা লোক আমি কে পোস্টগুলোতে দেখছি না, একজনও না। যার জন্য এখন এই যে সামনে এখন সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, সেখানের বাহিনীর প্রধান পদগুলো সব পাবলিক ওরিয়েন্টেড হতে হবে, জনরোষ তুঙ্গে। এখন ভাব দেখালে চলবে না, চোখ গরম করলে চলবে না, এখন বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে হবে। এবং বঙ্গবন্ধুর মতো বলতে হবে যে আমার কিছু নাই, আমি 2 বছর তোমাদের কিছু দিতে পারবো না, আমি এই হয়ে গেছি, এখন ঢং দেখালে চলবে না। তো সেই জায়গাটাতে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন কে পোস্টগুলোতে আছে, এর বেশিরভাগই অযোগ্য। এরা মানে অনেক রাজা বাসার চাকর বাকর হওয়ার উপযুক্ত নয়। রাজকর্মচারী তো দূরের কথা, রাজার বন্ধু তো দূরের কথা, আমাত্য হওয়া তো দূরের কথা, রাজর্ষি হওয়া তো দূরের কথা। তো এই লোকগুলো দিয়ে এখন পাহাড় সমস্যা কি করে দূর করবেন? চীনের সাথে সমস্যা, ভারতের সাথে সমস্যা, ব্যাংকে টাকা নাই, নদীতে পানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কি আছে বলেন তো? আপনি যে পায়খানা করবেন আপনার পেটে তো খাবারও নাই ঠিক মতো। তো যার জন্য অ্যাজ এ হোল এই যে একটা পরিস্থিতি, যে এই পরিস্থিতিকে দেখতে হচ্ছে, এবং ন্যূনতম যদি অনুভূতি থাকে, মেজাজ ঠিক রাখা যায় না, ঘুম হয় না, হার্টবিট বেড়ে যায়, এবং আরো অনেক মানবিক বিপর্যয় আমার মতো আরো অনেকের মধ্যেই ছড়িয়ে পড়েছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।